করোনা চিকিৎসায় আশার আলো, প্রথমবারের মতো ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে কাজ চলছে শতাধিক ভ্যাকসিন। নওগাঁ 2 আসনের সংসদ সদস্য করোনায় আক্রান্ত, ন্যাম ভবনে বিল্ডিং লকডাউন, আরও এক পুলিশ সদস্যের মৃত্যু। শিক্ষার সংকট কাটাতে শিগগিরই উচ্চ পর্যায়ের বৈঠক, বেসরকারির পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ। মহামারীর এই দুর্যোগে পরিবহন শ্রমিকদের পাশে নেই কেউ, বছরে শ্রমিক সংগঠনগুলোর চাঁদা আদায় হয় 2000 কোটি টাকা। সকল জল্পনার অবসান, 22 দিন পর প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এবং করোনার আতঙ্কের মধ্যে ফুটবলে ফিরছে ইতালি ও স্পেন, সর্বশেষ টিম র্যাঙ্কিং প্রকাশ, আইসিসির টি20তে এগিয়েছে টাইগাররা। স্বাগত নিউজ 24 বিরোধীন সংবাদে, সাথে আছে আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার সত্যি সত্যি আশার আলো জ্বলতে শুরু করলো মরণঘাতী করোনা ভাইরাসের চিকিৎসায়। প্রথমবারের মতো কোন ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, FDA। তারা বলছে জরুরি প্রয়োজনে রেমডেসিভির নামের ঔষধ ব্যবহার করা যাবে। দেশটিতে এর আগে ওষুধটি পরীক্ষামূলক ব্যবহারের ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ওডেকে সঙ্গে নিয়ে এই ঘোষণা দেন। নিউ ইয়র্ক পোস্টের এক খবরে এই তথ্য দেওয়া হয়েছে। এর আগে মার্কিন বিজ্ঞানীরা রেমডেসিভির কার্যকারিতার বিষয়ে হোয়াইট হাউসকে জানিয়েছিল। ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে এই ঔষধের কার্যকারিতার প্রমাণের পর একেবারে আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহৃত হচ্ছিল। তবে FDA এর অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের ডাক্তাররা এখন থেকেই এই ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন। রেমডেসিভির অনুমোদন দেওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি হোয়াইট হাউসে করোনা ভাইরাস টাস্ক ফোর্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে এই ঔষধ ব্যবহারের বিষয়ে কথা বলেছেন। টাস্ক ফোর্সের সদস্য অ্যান্থনি ফৌসি ও দেবোরাহ বিক্স ছাড়াও FDA প্রধান স্টেফেন হাহন ঔষধ অনুমোদনের বিষয়ে সম্মতি দিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্তদের দিক থেকে এবং মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র সবার শীর্ষে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে এখন পর্যন্ত আমেরিকায় প্রায় 11 লাখ আক্রান্ত আর মৃত্যু 64,000-এর বেশি। এদিকে প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে বিশ্বজুড়ে 102টি সম্ভাব্য প্রতিষেধক তৈরির কাজ চলছে। এর মধ্যে 8টি প্রতিষেধক ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে, যার মধ্যে 7টি টিকা মানবদেহে প্রয়োগ করা হয়েছে। এসব তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্রা। অদৃশ্য কোভিড-19 প্রতিরোধের শুরু থেকেই বিভিন্ন দেশে চলছে গবেষণা, প্রতিষেধক তৈরির কাজ, কিন্তু এখনো পর্যন্ত মেলেনি সফলতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে পৃথিবী জুড়ে 102টি সম্ভাব্য প্রতিষেধক তৈরির কাজ চলছে, যার 8টি ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন পাওয়া ভ্যাকসিনগুলোর মধ্যে 4টি চীনের, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে চলছে 1টি করে ভ্যাকসিন তৈরির কাজ। অন্যদিকে যৌথভাবে একটি প্রতিষেধক তৈরির চেষ্টা করছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক সারা গিলবার্টের নেতৃত্বে তৈরি প্রতিষেধক 320 জনেরও বেশি মানুষের উপর প্রয়োগ করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। তবে এর কার্যকারিতা নিয়ে 80% আত্মবিশ্বাসী গিলবার্ট বলেছেন সেপ্টেম্বরের মধ্যে এটি প্রস্তুত হতে পারে। সে লক্ষ্যে এখন দ্বিতীয় দফা ভ্যাকসিন প্রয়োগের কাজ চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে রেমডেসিভির নামের একটি অ্যান্টিভাইরাল ওষুধ আশার আলো দেখাচ্ছে। মার্কিন বায়োফার্মাসিউটিক্যালের সংস্থা গিলিয়াড সায়েন্সের তৈরি এই ওষুধ ক্লিনিক্যাল ট্রায়াল বা তৃতীয় পর্যায়ে পরীক্ষাতেও সফল হয়েছে বলে দাবি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এই ওষুধ মৃত্যুহার কমাতে ভূমিকা রাখে কিনা তা এখনও প্রমাণিত নয়। বিশেষজ্ঞরা বলছেন এটি করোনার জন্য পুরোপুরি কার্যকর কিনা তা নিশ্চিত হতে আরও সময় লাগবে। এদিকে জার্মানিতেও মানুষের মাঝে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে। পিছিয়ে নেই ভারতও। আগামী 3 সপ্তাহের মধ্যে করোনা প্রতিষেধকের উৎপাদন শুরু করতে যাচ্ছে দেশটি। সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছে ভারতের বড় ভ্যাকসিন ও ওষুধ নির্মাতা সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।
আশা অক্টোবরের মধ্যেই বাজারে আসবে ভারতের করোনার ভ্যাকসিন। সব মিলিয়ে জোর চেষ্টা চলছে করোনা ওষুধ কিংবা প্রতিষেধক তৈরির, তবে তাতে সফল হতে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত সময় লাগবে বলেই ধারণা দিচ্ছেন সংশ্লিষ্ট সব পক্ষই। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। করোনার প্রলয়ঙ্কারী ঝড়ের মধ্যেও কিছুটা সুখবর এসেছে যুক্তরাষ্ট্র থেকে। প্রথমবারের মতো করোনা চিকিৎসার রেমডেসিভির নামের একটি ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। এর আগে তারা জানিয়েছিল এই ঔষধের পরীক্ষামূলক প্রয়োগে সুফল মিলেছে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে কমতে শুরু করেছে করোনার দাপট। উল্লেখযোগ্য হারে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা কমলেও বিশ্বব্যাপী করোনা ভাইরাস আবারও একদিনে প্রাণ কেড়ে নিল 5,600-র বেশি মানুষের। মোট প্রাণহানি এখন 2,39,000 ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 34 লাখেরও বেশি। সবচেয়ে বেশি মৃত্যু আর আক্রান্তের পর এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না যুক্তরাষ্ট্র। গেল 24 ঘন্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন 1,800-রও বেশি মানুষ। মোট আক্রান্ত ছাড়িয়েছে 11,31,000। তবে নাজুক হয়ে পড়া ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে 700-রও বেশি মানুষের। এদিকে করোনা ভাইরাসে নতুন হটস্পট হয়ে উঠছে ব্রাজিল। 24 ঘন্টায় আবারও প্রায় 500-রও বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। রাশিয়ায় গেল 24 ঘন্টায় নতুন করে আরও 7,933 জনের দেহে প্রাণঘাতী করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মহামারীর মধ্যে চিকিৎসকদের ওএসডি এবং বদলি করা সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সম্প্রতি N95 মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলায় মুগদা জেনারেল হাসপাতালের পরিচালককে ওএসডি এবং খুলনা মেডিকেল কলেজের পরিচালককে পাবনা মানসিক হাসপাতালে বদলি করা হয়েছে। চিকিৎসকদের স্বার্থ নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে এর ফলে ভবিষ্যতে চিকিৎসকদের মনোবল ভেঙে যেতে পারে। হাসান পারভেজের প্রতিবেদন। সম্প্রতি করোনা চিকিৎসার জন্য কেন্দ্রীয় ঔষধাগার থেকে দেয়া মাস্কের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি এ বিষয়ে মতামত জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠিও দিয়েছিলেন। গত বুধবার তাকে ওএসডি করে আদেশ জারি করা হয়। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেওয়া লাগবে না। এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আপনারাই দিতে পারবেন। আমার চেয়ে ভালো। N95 মাস্ক ও পিপিইর মান নিয়ে প্রশ্ন তোলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ATM মঞ্জুর মোর্শেদকে 2 বার বদলি করা হয়। মাস্ক এবং সুরক্ষা পোশাক নিয়ে প্রশ্ন তোলায় নোয়াখালী 250 শয্যা হাসপাতালের চিকিৎসক আবু তাহেরকে 18 এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। আমি আসলে মিথ্যা কিছু বলিনি, যে আমি যেটা পাইনি আমি সেটাই হয়তো বলে ফেলছি। আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম মাস্ক নিয়ে বিশেষত, তো সেটা নিয়ে আমাকে শোকজ করা হয়েছে, যেটা আসলে দুঃখজনক ঘটনা। এখনকার পরিস্থিতিতে এমন পদক্ষেপ সঠিক নয় বলে মনে করছেন চিকিৎসকদের সংগঠন। এতে চিকিৎসকরা ভবিষ্যতে সেবা দেওয়ার ক্ষেত্রে মনোবল হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা অলরেডি মেসেজ পাইছি, 3টে আপনাকে বললাম। আমরা এগুলো দেখতেছি। আমরা রোববারে কিংবা সোমবারে মন্ত্রী মহোদয়ের সাথে দেখা হবে, মন্ত্রণালয়ে যাব, এগুলো তদারক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে একটি দুর্নীতি এবং লুটপাটের সিন্ডিকেট ক্রিয়াশীল। সেই সিন্ডিকেট এবারও করোনাকে সামনে রেখে মাস্ক এবং অন্যান্য বাণিজ্যে তৎপর হয়েছে। তখন তাদের অপকর্ম ঢাকা দেওয়ার জন্য এবং দেশবাসীর দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এই বদলি, হয়রানি, নির্যাতন সহ এই কাজগুলো করছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এসব প্রশাসনিক বদলি বা ওএসডি স্বাভাবিক প্রক্রিয়া। না, আসলে মানুষের যে পারসেপশন ওর সাথে এগুলো মিল না। এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। যদি এখন করোনা না থাকতো বা এরকম মন্তব্য না থাকতো, খেয়ালও করে দেখতেন না। করোনা ভাইরাসে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে যে মাস্ক সরবরাহ করা হয়েছিল সেগুলো মান নিয়ে প্রশ্ন তুলেছিল দেশের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। এই নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করলেও তা এখনো আলোর মুখ দেখেনি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দিন যত যাচ্ছে করোনা ভাইরাসের চিকিৎসা ততই কঠিন ও দুরূহ হয়ে পড়ছে। একদিকে যেমন হাসপাতালগুলো পরিপূর্ণ হয়ে উঠছে করোনা আক্রান্ত রোগীতে, তেমনি বিপরীত চিত্র আছে চিকিৎসাহীনতার কারণে হাসপাতাল না গিয়ে বাড়িতেই করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর হার বাড়ছে। যদিও চিকিৎসকরা বলছেন সুরক্ষা সামগ্রীর অপ্রতুলতা এবং যেগুলো আছে সেগুলোর মান নিম্নমান হওয়ায় ইচ্ছা থাকলেও তারা চিকিৎসা দিতে পারছেন না।
এসব বিষয়ে সারা দেশের চিত্র জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমাদের সাথে যুক্ত হবেন রাজশাহী থেকে শাহেদ, খুলনা থেকে শাহিন, রিপন যশোর থেকে যুক্ত হবেন, মোমু চট্টগ্রাম থেকে এবং সাভার থেকে যুক্ত হবেন নাজমুল। শুরুতে আমরা যুক্ত হচ্ছি রাজশাহী থেকে সহকর্মী কাজী শাহেদের সাথে। শাহেদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, হাসপাতালগুলোতে চিকিৎসা না পাওয়ার অভিযোগ দিন দিন বাড়ছেই দেখা যাচ্ছে। রাজশাহীর চিত্র কি আমাদের জানাবেন? শুভ সকাল আকাশ। করোনা যতদিন থেকে এই যে প্রস্তুতির ব্যাপারটি ছিল, সেই প্রস্তুতি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়েছে, কিন্তু চিকিৎসা না পাওয়ার যে অভিযোগ সেটি কিন্তু এখন পর্যন্ত যে সেটা স্পষ্ট হয়েছে গত 26 এপ্রিল আব্দুস সোবহান নামে বাঘার একজন রোগী মারা যাওয়ার পরেই। এর কারণটি হলো তার স্বজনরা যেটি অভিযোগ করেছেন যে প্রথমে যখন তার পরীক্ষা করা হয় তাকে করোনা পজিটিভ বলে তাকে সংক্রমণ ব্যাধি হাসপাতালে ভর্তি রাখা হয় এবং কোনো চিকিৎসক তার কাছে যাননি বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। এবং তিনি যখন 26 এপ্রিল মারা যান, এরপরে দ্বিতীয় দফায় যখন তার আবারও পরীক্ষা করা হয় তখন বলা হয় যে তিনি করোনা পজিটিভ ছিলেন না। এই যে একটি পরীক্ষা নিয়ে যে গাফিলতি বা পরীক্ষা নিয়ে যে এখানে যে মান নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটি কিন্তু স্পষ্ট হয়েছে বাঘার আব্দুস সোবহানের মৃত্যুর পরেই। এটি আমরা একটু কথাই বলতে চাই। আমাদের সঙ্গে আছেন সুশাসন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সুব্রত পাল। সুব্রত পাল, আপনাকে স্বাগত জানাই। যখন করোনা নিয়ে সারা দেশে এত আতঙ্ক, তখন আমাদের চিকিৎসকরা একজন রোগীকে দেখতেই যাননি, তার পরিবারের পক্ষ থেকে একটা অভিযোগ, এটিকে আপনি কিভাবে দেখেন? দেখেন, এটি অত্যন্ত দুঃখজনক। আপনি যে কথাটি বললেন যে একজন ডাক্তার যদি রুগীর কাছে না যান তাহলে আসলে ওই রুগীটি কিন্তু তার মধ্যে যে আত্মশক্তির যে ব্যাপারটি এটি কিন্তু সে খুঁজে পায় না। যখন খুঁজে না পায়, আমি অনেক এরকম যারা আইসোলেশনে আছেন, যারা করোনা জয়ী, এমন অনেকের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু একটি কথা বলেছে যে এই মুহূর্তে ডাক্তারের যে ওই একটু হাসি মুখ, ডাক্তারের যে একটু সান্নিধ্য, এটি কিন্তু করোনা রোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং ওইটুকু যদি তারা পায় তাহলে কিন্তু অনেক রোগী কিন্তু খুব সহজে কিন্তু সেরে ওঠা সম্ভব। কিন্তু আমরা যদি রাজশাহীর ঘটনাটি দেখি তাহলে এখানে কিন্তু শুরুতে যেটা হয়েছিল তাকে করোনা পজিটিভ বলা হয়েছিল এবং সে মারা যাওয়ার পরে কিন্তু বলা হয়েছে সে নেগেটিভ ছিল। এই যে পজিটিভ এবং নেগেটিভের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটির জন্য কিন্তু আমি মনে করি ডাক্তাররা দায়ী। কারণ ডাক্তার যদি তার দায়িত্বশীলতার সাথে যদি এই কাজটি করতো তাহলে হয়তো এই প্রশ্নটি এখন আসতো। আরেকটি প্রশ্ন তো এখন নতুন করে উঠছে, যেমন গতকালকেও রাজশাহীতে প্রতিদিন 94টি পরীক্ষা করার সক্ষমতা আছে, কিন্তু আমরা গতকালকেও দেখেছি যে 52টি করা হয়েছে। বলা হচ্ছে মাঠ পর্যায়ের যারা কর্মী আছেন তারা ঠিকমতো নমুনা সংগ্রহ করতে পারছেন না। তাহলে তাদেরকে এতদিনেও কেন প্রশিক্ষিত করা গেল না? দেখেন, যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আমাদের হয়তো একটা প্রস্তুতি ছিল, এই কথাটা বলা হচ্ছে, রাজশাহী মেডিকেল থেকেও সেই কর্তৃপক্ষ তারা বলেছে, কিন্তু প্রস্তুতি কতটুকু ছিল সেটা কিন্তু আপনি এই যে অতীত যে কার্যক্রম সেটা থেকে কিন্তু খুব সহজে কিন্তু অনুমান করা যায়। তো আমি তাদের প্রতি দোষারোপ করতে চাই না, কিন্তু একটি কথা বলতে চাই, যদি প্রস্তুতি সত্যি সত্যি থাকতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। প্রস্তুতি সত্যি সত্যি থাকতো তাহলে কিন্তু এই যে টেস্ট কালেকশনের ক্ষেত্রে যে গড়িমসি বা টেস্ট কালেকশন করতে যাওয়া 94 জায়গায় 52, এই সংখ্যাগুলো কিন্তু ঘটতো না। একটি বিষয় এখানে খেয়াল করা দরকার আছে, কিন্তু একটা শুধুমাত্র ডাক্তার এককভাবে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ না, এর সাথে কিন্তু আমরা মনে করি যে যারা বায়োকেমিস্ট, যারা মলিকুলার বায়োলজিস্ট, তাদের কিন্তু এখানে কিন্তু যুক্ত করা দরকার ছিল। আমরা যদি তাদের সমন্বয়টা যদি এখানে দেখতে পেতাম, তারা গবেষক এবং চিকিৎসক, তাদের যদি একটু যৌথ সমন্বয় থাকতো তাহলে কিন্তু ভালো হতো। ধন্যবাদ সুব্রত পাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আকাশ, আমরা কথা বলছিলাম সুশাসন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সুব্রত পালের সঙ্গে। তিনি যেটি বলছিলেন, টেকনোলজিস্ট এবং চিকিৎসকদের যদি সমন্বয় করে একটি টিম করা যেত তাহলে কিন্তু এই যে মাঠ পর্যায়ে যে গাফিলতিটি দেখা যাচ্ছে এটি অনেকটা দূর করা সম্ভব হতো। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ, আপনি সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে যাচ্ছি খুলনায়। খুলনায় আছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীরা যেমন চিকিৎসা পাচ্ছে না, তেমনি সুরক্ষা সামগ্রী নানা থাকার অভিযোগ চিকিৎসকরা করছেন। এই বিষয়ে খুলনার চিত্র কি আমাদের জানাবেন? ধন্যবাদ আকাশ। সহকর্মী শাহেদ যেমনটি রাজশাহীর যে চিত্র তুলে ধরেছিল, একই অবস্থা কিন্তু খুলনাতেও। সাধারণ যারা রোগী আছেন তারা কিন্তু পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন, তারা সঠিক চিকিৎসাটি পাচ্ছেন না। তবে কয়েকটি প্রাইভেট হাসপাতাল আছে, এর মধ্যে হাতে গোনা 2-1টি হাসপাতাল তারা এগিয়ে এসছে এবং কয়েকজন চিকিৎসক টেলিফোনে এবং সশরীরে চিকিৎসা সেবা দিয়ে অব্যাহত রেখেছেন। যে কথাটি বলছিলেন যে নিরাপত্তা সামগ্রী, অর্থাৎ খুলনা করোনা রোগীর সেবা এবং করোনা রোগীর পরীক্ষা নিরীক্ষা নিয়ে এখানেও একটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে যে ইতিমধ্যে আপনি জানেন যে যশোরে অধিক সংখ্যক রোগী শনাক্ত হওয়ার কারণে যশোরের পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কুষ্টিয়ার মেশিনটি অচল, এখন একমাত্র ভরসা খুলনা মেডিকেল কলেজে যে ল্যাবটি স্থাপিত হয়েছে সেই ল্যাবেই পরীক্ষা, কিন্তু সেখানে যে সক্ষমতা আছে তার
থেকে অনেক কম নমুনা সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি এখানকার চিকিৎসকরা কিন্তু শুরু থেকেই খুলনা মেডিকেল কলেজের যিনি সাবেক পরিচালক ছিলেন তিনি কিন্তু মাস্ক এবং পিপিই মান নিয়ে প্রশ্ন তোলার কারণে তাকে এখান থেকে বদলি করা হয়েছিল। পাশাপাশি এই যে মান নিয়ে গত কয়েকদিন আগে বিভাগীয় একটি সমন্বয় কমিটির বৈঠক হয়েছে, সেখানেও কিন্তু এই চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি জোরালোভাবে উত্থাপিত হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা স্বাস্থ্যকর্মী আছে তারা কিন্তু সুরক্ষিত না, তারা ভয়ের মধ্য থেকে কাজ করছে। এই সব বিষয়াদি নিয়ে, সামগ্রিক বিষয় নিয়েই কিন্তু এখানকার যারা চিকিৎসকরা আছেন, যারা করোনার সাথে যুদ্ধ করবেন, তারা কিন্তু সংশয়ের মধ্যেই চিকিৎসা সেবা দিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা খুলনার খবর শুনছিলাম শাহিনের কাছ থেকে। শাহিন, আপনাকে ধন্যবাদ। এবার যাব যশোরে। যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, যশোরের চিত্র জানতে চাবো, কারণ উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীদের কি ভোগান্তি হচ্ছে এবং চিকিৎসক কি ভোগান্তি পাচ্ছে আমাদের জানাবেন আপনি। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে যশোরে 57 জন রোগী শনাক্ত হয়েছে পর্যন্ত। এর ভিতর আমি সিভিল সার্জনের তথ্য মতে সকালে তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে 17 জনে পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। তো বিভিন্ন হাসপাতালে কিন্তু এই 17 জন ভর্তি রয়েছেন, উপজেলা যে হাসপাতালগুলো রয়েছে এবং যশোর টিবি ক্লিনিক হাসপাতালে রয়েছেন, এবং আমি রয়েছি যশোর সদর হাসপাতালে। এই হাসপাতালেও কিন্তু করোনা সংক্রান্ত রোগী ভর্তি রয়েছে। তো বরাবরই কিন্তু ডাক্তারের বিরুদ্ধে একটি অভিযোগ করে আসে রোগীরা যে সঠিক চিকিৎসা পায় না। এবারেও কিন্তু সেই একই অভিযোগ রয়েছে। তারা কিন্তু বলছেন যে চিকিৎসার সরঞ্জাম এবং যে চিকিৎসা দেওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না। আপনি জানেন যে যশোরে কোনো আইসিইউ, কোনো বেড নাই, সে কারণে কিন্তু আরও ঝুঁকিপূর্ণ রয়েছে যশোরের মানুষ, বিশেষ করে যারা চিকিৎসা নিচ্ছেন তারা। এছাড়াও কিন্তু আপনি জানেন যে যারা চিকিৎসক তাদেরও কিন্তু অনেক সরঞ্জাম কম রয়েছে। তারাও কিন্তু বিভিন্ন সময় অভিযোগ করেন যে সঠিক যে সরঞ্জাম পাওয়ার কথা তারা কিন্তু সেটা পাচ্ছে না, সে কারণে কিন্তু তাদেরও ভোগান্তি হচ্ছে। আর যদি অন্যান্য রোগীর যারা উপসর্গ নিয়ে যায় কিংবা এমনিতে অনেক রোগী হাসপাতালে আপনি জানেন যে ডাক্তার দেখানোর জন্য যায়, তারাও কিন্তু চরম ভোগান্তি শিকার হচ্ছেন। কারণ তারা যদি জ্বর, আপনি জানেন যে এখন মৌসুম চলছে, জ্বর সর্দি এই কিন্তু এখনকার মৌসুম। এই মৌসুমে যদি এমন মানুষ কিন্তু হাসপাতালে গেলে তাদের কিন্তু চরম ভোগান্তি হচ্ছে এবং তাদের একটি অন্যভাবে দেখা হয়, যারা মনে হয় যে তারা করোনা রোগী, এমনভাবে তাদের সাথে কিন্তু আচরণ করা হয়। তো সব মিলে যারা এই এলাকার মানুষ রয়েছে তারা কিন্তু ডাক্তার দেখাতে গেলে চরম ভোগান্তিতে পড়ছে, এবং যারা বেসরকারি হাসপাতালে দেখাতে যাচ্ছে সেই হাসপাতালগুলোও কিন্তু চিকিৎসা বন্ধ রয়েছে। তো ফলে চরম ঝুঁকিপূর্ণ এবং চরম সমস্যার মধ্য দিয়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি চট্টগ্রামে আছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মোমো, আপনার কাছ থেকে চট্টগ্রামের সার্বিক চিত্র জানতে চাচ্ছিলাম। চট্টগ্রামে করোনা চিকিৎসা নিয়ে কি ধরনের অভিযোগ আছে আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আমি আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এলাকায়। এখানে এসে আমরা খবর নিয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু করোনা রোগীদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে, বিশেষ করে ফৌজদারহাট ফিল্ড হাসপাতাল, আন্দরকিল্লা হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেলে কিন্তু করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত চট্টগ্রামে কিন্তু 78 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে 6 জনের মতো। আর আক্রান্তর তুলনায় মৃত্যুর সংখ্যাটা কিন্তু অনেকটা কম। চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন চিকিৎসা সেবা তারা পর্যাপ্ত দিচ্ছেন, যার কারণে মৃত্যুর সংখ্যাটা চট্টগ্রাম শহরে কিন্তু কম রয়েছে। এইসব যে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য 673 জন চিকিৎসক কিন্তু নিয়োজিত রয়েছে। তারা রাত দিন চেষ্টা করছেন তাদেরকে সুস্থ করে তোলার জন্য। আর এখন পর্যন্ত যেসব রোগে আক্রান্ত হয়েছে তাদেরকে কিন্তু তারা পর্যাপ্ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, যার কারণে এখনও পর্যন্ত সেই রোগীরা কিন্তু অনেকেই আশঙ্কা মুক্ত রয়েছেন, এমনটা তথ্য তারা জানিয়েছেন। তবে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আমরা একটা অভিযোগ পেয়েছিলাম গতকালকে, কিন্তু বিভিন্ন খবরে কিন্তু শিরোনামও হয়েছে। চিকিৎসক রোগীদের খাবার পছন্দ হচ্ছে না দেখে রোগী নিজে এসে বাইরে স্বজনদের থেকে তারা খাবার সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, এমন
একটা ভীতি কাজ করছে এখানকার যারা চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত আছেন তাদের মধ্যে। তবে এই ব্যাপারে আমরা কিন্তু সিভিল সার্জনের সাথেও কথা বলেছি, তিনি বলেছেন এই অভিযোগ সত্য নয়, এই ধরনের তারা জানিয়েছেন এবং তারা বলছেন যারা করোনা রোগী আছে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন এবং তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। চট্টগ্রামে আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়লো, মৃত্যুর সংখ্যা অনেকটা কম রয়েছে, যার কারণে তেমনটা উদ্বিগ্ন নয় স্থানীয়রা। আর এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আকাশ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি সাভারে আছেন সহকর্মী নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সাভারে পোশাক শিল্প এলাকা, সাভারে করোনা রোগীর চিত্র কি আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনি যেমন বলছিলেন যে সাভারের যে করোনার চিত্রটি আসলে তৈরি পোশাক কারখানার যে শ্রমিক তারা কিন্তু, আমি যে এলাকায় এখন দাঁড়িয়ে আছি এই এলাকায় কিন্তু তৈরি পোশাক কারখানার শ্রমিক কিন্তু করোনায় কিন্তু আক্রান্ত হয়েছে। এছাড়াও কিন্তু 7 জন পোশাক শ্রমিক, গতকালকে 9 জনের মধ্যে 7 জন পোশাক শ্রমিক কিন্তু করোনায় আক্রান্ত। এখন পর্যন্ত মোট সাভারে হচ্ছে 33 জন এবং ধামরাইতে হচ্ছে 7 জন। এছাড়াও কিন্তু একজন বেড়াতে এসে কিন্তু এই সাভারে কিন্তু একজন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এবং সাভারের যে চিত্র এবং সাভার উপজেলার যে স্বাস্থ্য বিভাগ সেখান থেকে একটি বার্তা প্রেরণ করা হয়েছে এবং উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে তাদের কাছে বলা হয়েছে যে সাভারটার যে প্রবেশদ্বারগুলি রয়েছে রাজধানীর, সেই সব প্রবেশদ্বারগুলি তারা বলছে সিল করে দেওয়ার জন্য তারা একটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি চিঠি লিখেছেন এবং সেখানে কিন্তু আবেদনে বলা হয়েছে যে বিশেষ করে পোশাক কারখানার যে চিত্র সেটি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে এবং সব মিলে কিন্তু সাভারের যে সব কারখানাগুলি রয়েছে, বড় বড় কারখানাগুলি রয়েছে এবং তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে এবং নিয়ম মেনেই কিন্তু পোশাক কারখানা কিন্তু চালু করেছে এবং চালু করার যেসব কারখানাগুলি রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই স্বাস্থ্যবিধি মেনে চলছে। এছাড়া যে কিছু কিছু কারখানা এখনো যে করোনার যে সংক্রমণ এড়াতে পারে বা এড়াতে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে তারা দেখছেন এবং পোশাক কারখানায় বিশেষ করে যেসব শ্রমিকরা আসছে এবং ঢাকার বাইরে কিন্তু এখন কোনো শ্রমিকদের আসলেও সেসব শ্রমিকদের কিন্তু কাজে যোগদান করাচ্ছে না এবং সাভারের এবং আশেপাশে যেসব পোশাক কারখানার আশেপাশে যাদের বাড়ি তারা কিন্তু একমাত্র তারাই সেখানে কাজ করছে এবং মূলত স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু পোশাক কারখানার শ্রমিকরা কাজ করছে এবং সেখান থেকে যাতে আর কোনো নতুন করে কোনো শ্রমিক যাতে আক্রান্ত না হয় সেদিকে কিন্তু পোশাক কারখানার যারা কর্তৃপক্ষ রয়েছে এবং যে সেই কারখানার যারা মেডিকেল এবং ডাক্তার নার্স তারা যারা রয়েছে তারা কিন্তু সবাই সতর্ক রয়েছেন এবং সতর্কভাবেই কিন্তু পোশাক কারখানার শ্রমিকদের বিশেষ করে নজর দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে যে সব শ্রমিক মানে আক্রান্ত হয়েছে তাদেরকে কিন্তু কর্মীটোলা এবং ঢাকা, চিনমতি এবং বিভিন্ন হসপিটালে তাদেরকে নিয়ে চিকিৎসা করা হচ্ছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সাভারের চিত্র। চলে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ, ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি। আমাদের সাথে যুক্ত ছিলেন বিভিন্ন জেলার প্রতিনিধিরা, তারা জানাচ্ছিলেন সেখানের সর্বশেষ চিত্র। এবার হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। নওগাঁ 2 পত্নীতলা ধামরাইহাট আসনের জাতীয় সংসদ সদস্য এবং সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে এই প্রথম একজন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আক্রান্ত হবার ওই ঘটনায় ন্যাম ভবনের 4 নম্বর ভবনটি লকডাউনের ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার শহীদুজ্জামান সরকার তার নির্বাচনী এলাকা থেকে ঢাকা এসে ন্যাম ভবনে তার নামে বরাদ্দকৃত ফ্ল্যাটে ওঠেন। সেখানে অবস্থানকালে জ্বরে আক্রান্ত হলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IDCR থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার বিকেলে IDCR থেকে তাকে যে রিপোর্ট পাঠানো হয় তাতে তার কোভিড-19 পজিটিভ বলে জানানো হয়েছে। সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকের পরামর্শে তিনি নিজ ফ্ল্যাটে আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল পদে কর্মরত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ইমন নামে নারায়ণগঞ্জ ফেরত ওই পুলিশ সদস্য শুক্রবার রাত 8টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, সম্প্রতি তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ জ্বর দেখা দেয়ায় তাকে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুরে পাঠানো হয়। সেখানে কিছুদিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর অবস্থার অবনতি হলে গত 27 এপ্রিল তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বাংলাদেশ পুলিশের 5 সদস্য করোনা যুদ্ধে আত্মসর্গ করলেন। এর আগে গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান পুলিশের বিশেষ শাখার এসআই নাজিরউদ্দিন। গত 25 এপ্রিল এসআই নাজিরউদ্দিনের করোনা ধরা পড়ে। এছাড়া তিনি অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন। ইতিমধ্যে আমাদের বেশ কয়েকশো সদস্য আক্রান্ত হয়েছেন এবং আমাদের 3-4 জন গর্বিত সদস্য দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন। আমরা তাদের জন্য গর্বিত। বাংলাদেশ পুলিশের সদস্যগণ আমাদের এই ত্যাগকে, আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে তারা সাধারণ মানুষের পাশে রয়েছেন এবং নিরন্তর সাধারণ মানুষের জন্য তাদের সেবাকে অব্যাহত রাখবেন। গণপরিবহন কিংবা ডাক ব্যবস্থা সচল হলে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটির সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক। এছাড়া শিগগিরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বৈঠক করে শিক্ষা কার্যক্রম যথাসম্ভব সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, সংকট কাটাতে বেসরকারির পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও অনলাইনে ক্লাস শুরুর বিকল্প নেই। প্লাবন রহমানের রিপোর্ট। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এমন নিষ্প্রাণ দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। 17 মার্চ থেকে বন্ধ সব ধরনের শিক্ষা কার্যক্রম। শেষমেশ করোনা পরিস্থিতির উন্নতি না হলে প্রয়োজনে সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে চায় সরকার। তাই প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় 5 কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন পড়েছে চরম অনিশ্চয়তায়। গত 1 এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও তা কবে শুরু হবে তা বলা কঠিন। যে পরীক্ষায় অংশ নেওয়ার কথা দেশের প্রায় 13 লাখ শিক্ষার্থীর। তাছাড়া গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তা নিয়েও অনিশ্চয়তা কাটেনি। যে ফলের অপেক্ষায় দিন গুনছে প্রায় 20.5 লাখ শিক্ষার্থী। তবে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক বলছেন, গণপরিবহন কিংবা ডাক বিভাগের কার্যক্রম শুরু হলেই ফলাফল দেওয়া সম্ভব। ফলাফল দিয়ে দেবো। এটা ফলাফল গণপরিবহন শুরু না হলে ফলাফল দেওয়া সম্ভব না। আসলে আমাদের অনেক উত্তরপত্র এখনো প্রধান পরীক্ষকের কাছে আছে, ওখান থেকে ট্রান্সপোর্ট ওপেন না হলে এটা দেওয়া যাবে না। গণপরিবহন অথবা ডাকঘর যদি যে কোনো একটা যদি কার্যকরী হয় তাহলেই হয়তো আমরা এটা চেষ্টা করতে পারবো আর কি। অন্যদিকে করোনায় চরমভাবে ব্যাহত দেশের সব পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ঘরে বসে অনিশ্চয়তায় কাটছে শিক্ষার্থীদের সময়। আমরা কবে থেকে ইউনিভার্সিটিতে গিয়ে সশরীরে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবো সে ব্যাপারে আমরা সন্দিহান। যদিও আমরা অনলাইনে আমাদের ক্লাসগুলো মেইনটেইন করার চেষ্টা করছি। যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে সব ধরনের শিক্ষা কার্যক্রম চালু করতে পারবে এমন নির্দেশনা দিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, এখনকার বাস্তবতায় অনলাইন ক্লাসই অন্যতম ভরসা। সেটি সম্ভব হলে পাবলিক বিশ্ববিদ্যালয়েও শুরু করা উচিত। বিশ্ববিদ্যালয়গুলো তারা নিজস্ব উদ্যোগে অনলাইন কোর্স পাবলিক গুণা তো বটেই, প্রাইভেটও অনেক গুণাই ব্যবস্থা আছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ে সেটা খোলা দেওয়া যেতে পারে। সেশন জট আবার আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই সময়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্রই অনলাইন বা দূরশিক্ষণ পদ্ধতিতে কিছুটা কার্যক্রম শুরু করা যেতে পারে। তবে প্রাইমারি কিংবা হাই স্কুলের শিক্ষার্থীদের কিভাবে শিক্ষা কার্যক্রমের আওতায় আনা যায় সে বিষয় নিয়ে সংশয় বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে তথ্য প্রযুক্তিকে কিভাবে আরও কাজে লাগানো যায় সেদিকে গুরুত্ব দিচ্ছেন শিক্ষাবিদরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনা দুর্যোগে পরিবহন শ্রমিকদের পাশে নেই মালিক শ্রমিকদের কোনো সংগঠনই। পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান বলছেন, শ্রমিকদের সহায়তায় তার জন্য কল্যাণ তহবিলে পর্যাপ্ত অর্থ নেই। এ কারণে শ্রমিক সংগঠনগুলো তাকিয়ে আছে সরকার ঘোষিত অনুদানের দিকে। শাহলি জয় রিপোর্ট। পরিবহনের চাকার সঙ্গে যেন থমকে আছে পরিবহন শ্রমিকের জীবন। করোনার কারণে খেয়ে না খেয়ে দিন কাটছে এই খাতে জড়িত 70 লাখ শ্রমিকের। ফলে প্রশ্ন, দুর্যোগের এই সময়ে কি করছে মালিক বা শ্রমিক সংগঠনগুলো?
আমাদের মালিক সমিতির পক্ষ থেকে বলা আছে যে নিজ নিজ শ্রমিকদের যাদের যতগুলো গাড়ি থাক, একটাই থাক বা 250 থাক বা 1200 থাক, যাদের একটি গাড়ি আছে সেও তার ড্রাইভারদের চালাবে এবং 1800 মালিক যারা আছে তাদেরকেও চালাতে হবে। কিন্তু পরিবহন শ্রমিকরা বলছেন বাস্তবতা ভিন্ন। করোনা দুর্যোগে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে। ক্ষুধার যন্ত্রণা আমার শ্রমিক ছটফট করছে। তারা ফোনই বন্ধ করে রাখছে আপাতত, এইগুলোর ফোন দিলেও তারা ফোনে পাওয়া যাচ্ছে না। শ্রমিক নেতা শাহজাহান খান বলছেন আমাদের জন্য কোনো কল্যাণ তহবিলই নেই পরিবহন শ্রমিক ফেডারেশনের, আর শ্রমিক ইউনিয়নগুলোর কল্যাণ তহবিলেও নেই পর্যাপ্ত অর্থ। ফেডারেশন তো আমাদের কোনো কল্যাণ তহবিল নেই। বিভিন্ন শ্রমিক ইউনিয়নগুলো তারা কল্যাণ তহবিল সংগ্রহ করে এবং এই কল্যাণ তহবিল এরকম করোনা আসবে এই চিন্তা করে কেউ কল্যাণ তহবিল সংগ্রহ করে না। পরিবহন থেকে আদায় করা চাঁদা অফিস খরচেই শেষ হয়ে যায় বলে জানান এই নেতা। কত টাকা আসে এবং তাতে আমাদের যে ফেডারেশনের খরচ, আমার ফেডারেশনের 8 জন আমার কর্মচারী, তার অফিস ভাড়া, তার বিভিন্ন এগুলোর পিছনে যে টাকা খরচ হয় সেটা কোত্থেকে আসে? শ্রমিকদের জন্য বরাদ্দ সরকারি অর্থ সংগ্রহে তাদের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানোর মধ্যেই নিজের দায়িত্ব সীমাবদ্ধ রাখছে শ্রমিক ইউনিয়নগুলো। আমাদের প্রধানমন্ত্রী এদের সকলকে জেলা প্রশাসকের কাছে তালিকা দাখিল করার জন্য বলেছিল এবং এই সব ইউনিয়ন যার যার তালিকা সে জমা দিয়েছে। হিসেব অনুযায়ী দেশে 8 লাখেরও বেশি বাণিজ্যিক যানবাহন চলাচল করে। প্রত্যেকটি গাড়ি থেকে প্রতিদিন 70 টাকা চাঁদা সংগ্রহ করে মালিক সমিতি, যার থেকে 30 টাকা দেয়া হয় শ্রমিক সংগঠনগুলোকে। বছর শেষে এই হিসাব দাঁড়ায় 2000 কোটি টাকারও উপরে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সবকিছু ঠিক থাকলে মে মাসের 4 তারিখে উদ্বোধন হতে যাচ্ছে করোনা ভাইরাসের চিকিৎসায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার অস্থায়ী আইসোলেশন সেন্টার। অস্থায়ী হাসপাতালটি সেবা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন আইসিসিবির প্রধান পরিচালনা কর্মকর্তা MM জসিমউদ্দিন। এখন শুধু অপেক্ষা স্বাস্থ্য বিভাগের বুঝে নেওয়ার। আরও জানাচ্ছেন মারুফুর রহমান। কোভিড-19 চিকিৎসায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার অস্থায়ী হাসপাতাল সেবা দেওয়ার জন্য প্রস্তুত। হাসপাতালের সাধারণ বেড স্থাপন, হলের যাবতীয় কর্মকাণ্ড গত মঙ্গলবার শেষ হয়েছে। চিকিৎসক ও নার্সের চেম্বারগুলোর কাজও শেষ। বেড, ডাস্টবিন, স্যালাইন হ্যাঙ্গার সহ আনুষঙ্গিক সাপোর্ট বসানো হয়েছে। শেষ হয়েছে টয়লেট নির্মাণও। হাসপাতালের এসি, চেয়ার সহ অন্যান্য কাজের ফিনিশিংও একেবারেই চূড়ান্ত পর্যায়ে। এখন স্বাস্থ্য বিভাগ যেদিন চাইবেন সেদিনই বুঝে নিতে পারবে। হসপিটালে একজন পরিচালক সহ 2 জন উপপরিচালক নিয়োগ পেয়েছেন। এর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের হসপিটালটি যেভাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী 4 তারিখ শুরু করার যে পরিকল্পনা উনি দিয়েছেন, সেই পরিকল্পনাটা আর থেমে থাকছে না। আমার মনে হয় যে ওই সময়ে আমরা শুরু করতে পারবো এবং আমরা আশা করছি যে আমাদের সরকার প্রধানই এটা উদ্বোধন করবেন। দেশ ও মানুষের কল্যাণে এই স্লোগানের আলোয় পথ চলা বসুন্ধরা গ্রুপ করোনা ভাইরাসের এই দুর্যোগকালেও দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এসেছে। দেশে কোভিড-19 আক্রান্ত রোগী বাড়তে থাকায় সরকারকে আইসিসিবিতে 5000 শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেয় দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠী। তো আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমরা হলগুলোতে কিছু টিউনিং চলছে। এটা যেহেতু তারিখ ঘোষণা হয়েছে, এখন যে কোনো মোমেন্টে তারা আসলে এটা কাজ শুরু করতে পারবে। কোভিড-19 বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে ততদিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেখছেন নিউজ 24 সকাল 9টার বুলেটিন সংবাদ। বাকি খবরে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা চিকিৎসায় আসার আলো, প্রথমবারের মতো ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে কাজ চলছে শতাধিক ভ্যাকসিন নিয়ে। নওগাঁ 2 আসনের সংসদ সদস্য করোনায় আক্রান্ত। সিলেটে নারায়ণগঞ্জ ফেরত এক পুলিশ সদস্যের মৃত্যু।
শিক্ষার সংকট কাটাতে শিগগিরই উচ্চ পর্যায়ের বৈঠক, বেসরকারির পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ। মহামারীর এই দুর্যোগে পরিবহন শ্রমিকদের পাশে নেই কেউ, বছরে শ্রমিক সংগঠনগুলোর চাঁদা আদায় হয় 2000 কোটি টাকা। সকল জল্পনার অবসান 3 সপ্তাহ পর প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন। এবং করোনার আতঙ্কের মধ্যে ফুটবলে ফিরছে ইতালি ও স্পেন, সর্বশেষ টিম র্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি, টি20তে এগিয়েছে জায়গাটা। এবার অন্যান্য সংবাদ। করোনা পরিস্থিতির মধ্যেই ত্রাণের চাল আত্মসাৎ ও ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় এরই মধ্যে বরখাস্ত হয়েছেন কয়েকজন জনপ্রতিনিধি। তবে ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা আনতে এবার খুলনায় এক স্কুল শিক্ষক উদ্ভাবন করেছে অ্যাডভান্স রিলিফ ডিস্ট্রিবিউশন মেশিন। এই মেশিনের মাধ্যমে উপকারভোগীকে শনাক্তের পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে তার প্রাপ্ত খাদ্য সামগ্রী সঠিকভাবে দেওয়া হবে। শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা আনতে খুলনার নেভি অ্যাঙ্করেজ স্কুলের প্রাক্তন শিক্ষক এবং রোবোটিক্স এক্সপার্ট সোলাইমান ফরাজি উদ্ভাবন করেছেন অ্যাডভান্স রিলিফ ডিস্ট্রিবিউশন মেশিন। এই মেশিনের মাধ্যমে সরকারের নির্ধারিত সুবিধাভোগীদের মাঝে স্বয়ংক্রিয় পদ্ধতিতে খাদ্য সামগ্রী বিতরণ করা সম্ভব হবে। মেশিনটিতে রিজার্ভার ও আলাদা চ্যানেলে খাদ্য সামগ্রী মজুদ থাকবে। উপকারভোগীরা এই মেশিনের সামনে দাঁড়ালে সেন্সরের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাকে শনাক্ত করা হবে। এরপর সফটওয়্যারের মাধ্যমে আগে থেকেই নির্ধারিত তার প্রাপ্ত খাদ্য সামগ্রী দেওয়া হবে। ভোটার আইডি কার্ড হতে পারে অথবা স্মার্ট কার্ড যদি তারা পেয়ে থাকে, এর মাধ্যমেও ডিটেক্ট করতে পারে। তার প্রাপ্ত রিলিফ সে সংগ্রহ করবে এবং তার রিলিফ কিন্তু সে ব্যতীত অন্য কেউ সংগ্রহ করতে পারবে না। সেমি সুপারভাইজড লার্নিং পদ্ধতিতে মেশিন ব্যবহার করা যাবে। এতে ওজন কারচুপি বন্ধ হবে এবং ভোগান্তি ছাড়াই ত্রাণ নিতে পারবে সবাই। এটি সাধারণ মানুষের জন্য একটি বিশ্বাসযোগ্য ডিভাইস হবে এবং তারা তাদের নির্ধারিত সময়ে এসে তারা যখন মনে করে যে হ্যাঁ এখন আমি যেতে পারি, তখন তারা এসে ডিভাইস থেকে খাবার নিয়ে যাবে। থানা ও ইউনিয়ন পর্যায়ে অবকাঠামো নির্মাণ করে কাবিখা ও এমএস এবং রেশন বিতরণে এই মেশিন ব্যবহারের সুযোগ রয়েছে। স্থাপন করার জন্য বিভিন্ন থানা পর্যায়ে, ইউনিয়ন পরিষদ পর্যায়ে যে ধরনের খরচ হবে ইনফ্রাস্ট্রাকচারের জন্য, তার থেকে এর উপকারটা অনেক বেশি। ত্রাণ কার্যক্রমে অনিয়ম রোধে এ ধরনের পদ্ধতি ব্যবহার ও দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে তরুণ প্রজন্ম। ভোটার আইডি কার্ডগুলোকে অ্যাকাউন্টে রূপান্তরিত করে বা যে কোনো সিস্টেমে সরকার অবশ্যই সেটা পারবে। যদি সেভাবে ত্রাণটা বিতরণ করা একমাত্র সেটা কিন্তু সঠিক পন্থা হবে। সাধারণ মানুষগুলো যেন দিনে রাত্রে 2 টাইম যেন আমরা এই ত্রাণগুলো দিতে পারি সরকারিভাবে, তাহলে হচ্ছে ওরা সুন্দরভাবে পাবে। ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা আনতে সরকার যথাযথ উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার দুর্যোগে চট্টগ্রামে বন্দরে পড়ে আছে 12 কন্টেইনার ভোগ্যপণ্য। নির্দিষ্ট সময়ে আমদানিকারকরা পণ্য ছাড় না করায় এসব পণ্য এখন নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। তবে পণ্য খালাসে ধীরগতির কারণ হিসেবে লকডাউনে পরিবহন ও শ্রমিক সংকটকেই দুষছেন আমদানিকারকরা। বন্দরে কন্টেইনার জট নিরসনে 30 দিনের বেশি পার হওয়া কন্টেইনার নিলামে তোলার কোনো বিকল্প নেই বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। নয়ন বড়ুয়া যে তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের এই দুঃসময়ে যখন ভোগ্য পণ্যের দর ঊর্ধ্বগতি, তখন প্রায় 1 মাস ধরে 12টি কন্টেইনারে আদা, পেঁয়াজ ও রসুনের মতো নিত্য পণ্য পড়ে আছে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে। নির্দিষ্ট সময়ে আমদানিকারকরা পণ্য ছাড় না করায় এসব এখন নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে বন্দরে এই ধরনের আরও বহু কন্টেইনার দিনের পর দিন পড়ে আছে। পর্যায়ক্রমে সেসবও নিলামে তোলা হবে বলে জানালেন বন্দর কর্তৃপক্ষ। কিছু কন্টেইনার যেগুলো 1 মাস 2 মাস যাবত পড়ে আছে, সেগুলা সেরকম 12টা কন্টেইনার দ্রুত অকশন করার জন্য আমরা কাস্টমসকে চিঠি দিয়েছি। এগুলা যেহেতু পচনশীল দ্রব্য, এগুলা দ্রুততম সময়ের মধ্যে অকশন না করলে এগুলোর গুণগত মানও নষ্ট হয়ে যায়। আমদানিকারকরা বলছেন, লকডাউনে পরিবহন ও শ্রমিক সংকটের কারণে পণ্য খালাস হচ্ছে ধীর গতিতে। তবে ব্যবসার মন্দাভাবের সময় এসব পণ্য নিলামে না নিয়ে আরও সময় বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। কর্তৃপক্ষ যদি একটু সময়টা বাড়াই দেয়, যদি আস্তে আস্তে বাড়াই দেয়, তাহলে এটা আস্তে আস্তে সব পণ্য খালাস হয়ে যাবে। বন্দরে কন্টেইনার জট নিরসনে নিলামের কোনো বিকল্প নেই বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম বন্দরকে পণ্যের একটা গোডাউন হিসেবে ইউজ করা হোক,
যেহেতু চট্টগ্রাম বন্দরের আকার এবং যে ধারণ ক্ষমতা এটা সীমিত, সেই জন্য আমরা সবাইকে সহযোগিতা করতে হবে, যেহেতু পণ্যের জটটাকে কন্টেইনার জটটার থেকে আমাদের চট্টগ্রাম বন্দরকে মুক্ত রাখতে হবে। নানা উদ্যোগের পরও বন্দরে এখনও কন্টেইনার রয়েছে ৪৭,৪০৩টি। এর মধ্যে নিলামযোগ্য কন্টেইনার আছে ৭,১৮২টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চরম শ্রমিক সংকটে বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় যশোরের কৃষক। চলমান পরিস্থিতিতে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্যোগের কথা জানিয়েছে কৃষি বিভাগ। তবে এসব মেশিনের ব্যবহার এখনও শুরু হয়নি। এছাড়া মেশিনের সুবিধা কতটা পাওয়া যাবে তা নিয়েও শঙ্কা করেছে প্রান্তিক চাষিদের মাঝে। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা সংকটের মাঝে ভালো খবর হলো বোরো ধানের ভালো উৎপাদন। হাওড়াঞ্চলের মতো এবার যশোরেও বাম্পার ফলনের আশা করছে কৃষক। তবে তাদের আশা এখন শঙ্কায় রূপ নিয়েছে কৃষি শ্রমিকের চরম অভাবের কারণে। হাওরে ধান কাটায় হারভেস্টার মেশিন ব্যবহার হলেও যশোরে তা এখনও শুরু হয়নি। অথচ অনেক জায়গায় ধান কাটা শুরু করেছেন কৃষক। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ জমিতে ধান কাটা শুরু হবে। তাই হারভেস্টার মেশিনের সুবিধা কতটা পাওয়া যাবে তা নিয়ে শঙ্কায় প্রান্তিক চাষিরা। সাতক্ষীরার লোকজন এসে আমাদের এলাকায় কাজ করে, এখন এগুলো তো আসছে না। করোনা ভাইরাসের কারণে বাইরে থেকে জোনও আসতেছে না বা ধান কাটতে পারতেছি না। সরকারের কাছে একটাই দাবি যে হচ্ছে আমাদের জন্য মেশিন দেওয়ার ব্যবস্থা করে। যে মেশিনে ধান কাটা হবে এটা শুনছি, কিন্তু আসেনি এখনো। দ্রুত আসে তা আমাদের জন্য খুব মঙ্গল হয়। কৃষকরা বলছে প্রতি বছর সরকারি নানা সুবিধা দেওয়া হলেও প্রান্তিক পর্যায়ে তার সামান্যই পৌঁছায়। বেশিরভাগ সুফল পায় মধ্যস্বত্বভোগীরা। শুনছি সরকারের নাকি মেশিন দিয়ে ধান টান উঠাই দিবে, কেটে দিবে, তা আমাদের পর্যন্ত তো আসে না। যাও এখন আসবে কিনা এটাও জানি না। কৃষি কর্মকর্তারা জানান কিছুদিনের মধ্যেই ৬২টি হারভেস্টার মেশিন কাজে লাগানো হবে। এজন্য কৃষককে দিতে হবে শুধু তেল খরচ। আমাদের এখানে মোট ধান কাটার কম্বাইন হারভেস্টার রয়েছে ৩৮টি এবং রিপার রয়েছে ২৪টি। এবং আমরা এবারে যেগুলো দিয়েছি এবং আগে যেগুলো দেওয়া হয়েছে, আমরা সেই সমস্ত মেশিনের মালিকদেরকে অনুরোধ করেছি তারা যেন নামমাত্র মূল্যে শুধুমাত্র জ্বালানি খরচের বিনিময়ে তারা যেন আমাদের কৃষকদের ধান কাটতে সহায়তা করে। চলতি মৌসুমে যশোরে ১,৫৪,৫০০ হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরগুনায় তরমুজের বাম্পার ফলন হলেও করোনার প্রভাবে পাইকার না থাকায় দাম পাচ্ছে না কৃষকরা। এদিকে বৃষ্টি ও পরিবহন সংকটে কিছু কিছু এলাকায় তরমুজে পচন দেখা দিয়েছে। এতে তরমুজ নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। তবে চাষিদের ক্ষতি পুষিয়ে দিতে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। বরগুনা থেকে সুমন শিকদারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে তরমুজ আর তরমুজ। প্রতি বছরের মতো এবছরও বরগুনা সদর ও আমতলী উপজেলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। তরমুজের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি বছর তরমুজের হাট বাজারগুলো জমজমাট থাকলেও এবছর করোনার প্রভাবে পাইকারদের দেখা মিলছে না। গত বছর ৩ লাখ টাকা হিসেবে সেই একই ক্ষেতের তরমুজ এবার বিক্রি করতে হচ্ছে ৫০ থেকে ৬০,০০০ টাকায়। অন্যদিকে বৃষ্টিতে ক্ষেতে পানি জমে নষ্ট হয়ে যাচ্ছে তরমুজ। এ অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম খাচ্ছেন চাষিরা। এখানে আগে এক পিস মাল বেচতাম এখানে ২০০, ২৫০, ৩০০ টাকা। এবছর বেচা লাগে এখানে ৫০ টাকা। করোনায় আমি এবার বিক্রি করতে পারিনি, আমার আসল চালানি আসে না। চাষি খুব কষ্ট হল, বেচা কিনে সমস্যাই। এদিকে প্রতি বছর বরগুনা থেকে ঢাকা, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তরমুজ গেলেও এবার তেমন একটা পাইকারের দেখা মিলছে না করোনার প্রভাবে। যারাও আসছেন তারাও ভুগছেন পরিবহন সংকটে। বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিকও। পাইকারে মাল কেনে না, এই জন্য আমাদের ২০০-২৫০ টাকা হাজিরা পাই, এই দিয়ে আমাদের দিন যাপন করতেছি। আমরা তো এই জন্য বেতাল সমস্যা, কৃষক এই জন্য আসি সমস্যা। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় এনে পুনর্বাসনের ব্যবস্থার কথা জানালেন কৃষি কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত চাষিদের আমরা কৃষি পুনর্বাসনের আওতায় নাম অন্তর্ভুক্ত করে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর পরিবহন সংকট নিরসনে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক। পটুয়াখালী, বরিশালের এবং উত্তরাঞ্চলের তাদের সাথে আমরা ব্যক্তিগতভাবে টেলিফোনে যোগাযোগ করে তাদের কিন্তু আমরা ট্রাক সহ আমতলীর প্রায় সকল কৃষকের তরমুজই আমরা সুন্দর মতো সেগুলো বিক্রি করতে পেরেছি। এবছর বরগুনা জেলায় ১,৭৩২ হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
2 মাসের নিষেধাজ্ঞা শেষে মেঘনায় নদীতে নেমেছেন চাঁদপুরের জেলেরা। এতদিন কষ্টে কাটলেও এখন জেলে পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে। তবে করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতিতে অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মৎস্য বিভাগ জানিয়েছে, সংকটের মাঝেও জাটকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। খোকন কর্মকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের উত্তর মতলবের 60 নল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার অংশে মার্চ ও এপ্রিল জুড়ে ছিল নিষেধাজ্ঞা। ইলিশ রক্ষায় সরকারি এই উদ্যোগের সময় শেষ হয়েছে বৃহস্পতিবার। তাই শুক্রবার থেকে নদীতে নেমেছেন চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে। কথা আছি অনেক লোন মন আছে এরই গাঙ্গ মাছ পড়তে পারে না হতার গাঙ্গ তো মাছ নাই। যদি গাঙ্গ যায় তাহলে মাছটা যদি বাজে তাহলে রিজাল্লে খাই, তার বাদ যদি না বাজে তাহলে তো না খেয়ে মরতে হইব। তবে চাঁদপুরে করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় অনেকে রয়েছেন আতঙ্কে। আমরা কি ফার্ম এটার কোনো আশা ভরসা নাই স্যার। করোনার কারণে এটা সুযোগ পাইয়া একবার বিলীন সব গাং ছাপ্পা। চাঁদপুরের মৎস্য কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞার সময় জাটকা রক্ষায় সব চেষ্টা করা হয়েছে। তাই এই মৌসুমে ইলিশ আহরণে বড় সাফল্যের আশা রয়েছে। জাটকা মাছের প্রাচুর্য এত বেশি নদীতে যে জেলেরা 10 মিনিট জাল ফেললে দেখা যায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার জাল আর উঠানো যায় না, এত জাটকা এটা নদীতে এখন প্রাচুর্য। তো জেলেরাও এবার এই করোনার সময়ে তারা এটা মনে করেছিল যে তারা সুবিধাটা নিবে। তো আমাদের এদিক থেকে আমরা স্ট্রংলি এটা আমরা ভূমিকা নিয়েছি। সরকারি হিসেবে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় জেলে রয়েছেন প্রায় 51,000। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক। অবশেষে প্রায় 20 দিন পর জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানায়। কসিএনের প্রতিবেদনে বলা হয়, রাজধানীর পিয়ংইয়ং এর কাছে সানচিওনে একটি সার কারখানার উদ্বোধন অনুষ্ঠানে হাজির হন কিম। সেখানে ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এ সময় কারখানায় উপস্থিত সকলে উল্লাসে ফেটে পড়েন। কিমের সঙ্গে আর উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সিনিয়র কর্মকর্তা সহ তার বোন কিম ইয়ো চং। তবে কিমের জনসম্মুখে হাজির হওয়ার খবরের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি। এছাড়া কেসিএনএ কিমের নতুন কোনো ছবিও প্রকাশ করেনি। গেল কয়েকদিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কিমের অবস্থান নিয়ে নানা খবর প্রকাশিত হয়। সোশ্যাল মিডিয়ায় 36 বছর বয়সী এই নেতার ভুয়া মৃতদেহের ছবিও ভাইরাল হয়। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া। শেষমেশ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কিমের অবস্থান নিয়ে এই তথ্য দিল। এবারে নিউজ 24 স্পোর্টস। করোনা ভাইরাস আতঙ্কের মাঝে ফুটবলে ফেরার পরিকল্পনা করছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। ইংল্যান্ড, জার্মানি, ইতালির পর এবার অনুশীলন করার অনুমতি পেয়েছে স্পেনের ক্লাবগুলো। তবে সেপ্টেম্বরের আগে ফুটবলে ফেরানো উচিত নয়, এমনটাই বলছে ফিফার মেডিকেল কমিটি। এদিকে আগস্টের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ শেষ করার আশা করছে উয়েফা। করোনা মহামারীর মাঝে আইসিসি প্রকাশ করেছে তাদের সর্বশেষ টিম র্যাঙ্কিং। টেস্টে 5 রেটিং হয়ে 9 নম্বরে রয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে 1 রেটিং পয়েন্ট বেড়ে 88 রেটিং নিয়ে রয়েছে 7 নম্বরে। তবে টি-20তে 229 রেটিং নিয়ে এক ধাপ এগিয়ে 8 নম্বরে উঠেছে টাইগাররা। ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে টেস্ট ও টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল হয়েছে অস্ট্রেলিয়া। বিস্তারিত রিপোর্টে। মাত্র 2 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলা আফগানিস্তান রেটিং বিবেচনায় পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশকে। বর্তমানে আফগানদের রেটিং 57 এবং বাংলাদেশের 55। তবে র্যাঙ্কিংয়ে ঢোকার জন্য পর্যাপ্ত ম্যাচ না খেলায় এখনো তালিকায় আসেনি আফগানিস্তানের নাম। সবশেষ ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতেও র্যাঙ্কিং বা রেটিংয়ে কোনো উন্নতি হয়নি বাংলাদেশের। উল্টো টাইগাররা হারিয়েছে 5টি মূল্যবান পয়েন্ট। তবে ওয়ানডেতে 1 রেটিং পয়েন্ট বেড়ে 88 রেটিং নিয়ে টাইগাররা রয়েছে 7 নম্বরে। আর টি-20তে 229 পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে 8 নম্বরে উঠেছে লাল সবুজেরা। করোনা মহামারীর মাঝেই প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে টেস্ট ও টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল হয়েছে অস্ট্রেলিয়া। প্রায় 4 বছর পর টেস্টে ভারতকে 3 নম্বরে নামিয়ে দিয়ে শীর্ষে ওঠা অস্ট্রেলিয়ার রেটিং 116। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, বাড়িয়েছে পয়েন্ট ব্যবধানও। ভারত খুঁয়েছে 2 রেটিং পয়েন্ট। 114 রেটিং নিয়ে তাদের অবস্থান এখন তৃতীয়। অন্যদিকে টি-20তে প্রায় 27 মাস ধরে শীর্ষে থাকা পাকিস্তানও ছিটকে গেছে অজিদের কাছে।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিরতিহীন সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।